দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু। একদম। আচ্ছা, এর আগে আমরা কোন গল্পটা পড়েছি যেখানে আমরা প্রেসিডেন্টের নাম পেয়েছি? ওই তো এপিজে আব্দুল কালাম। স্ট্রং একদমই রুটস। তাই। স্ট্রং একদম। রুটস এর, হ্যাঁ। এইগুলো কেন কানেক্ট করে ভাবো, উনি তাহলে কি কিং পদে ছিলেন, ওকে, তারপর ওনার বিহেভিয়ার দেখেছি ধর্ম নিয়ে, মানুষকে নিয়ে, তার ব্যবহার নিয়ে, তার শারীরিক বৈশিষ্ট্য নিয়ে, রাইট? এবার দেখবে এখানে অন্য এক রাজার চিন্তা ভাবনা কিরকম থাকছে। আর এটা তারা বিশেষ করে ফিল করবে যাদের না মধ্যে না অ্যাম্বিশন ভীষণ, ঠিক আছে, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে, জাস্ট সেরকম। তো এটা দেখো, ইট লিটল প্রফিটস, মানে এটা অল্প লাভ দেয় বা এতে বিশেষ লাভ নেই, দ্যাট অ্যান আইডল কিং, মানে একজন অলস দিদি? রাজা হয়ে। হ্যাঁ বলো। তুমি স্কিল শেয়ার করোনি তো? মানে যে বাকিরা এটা বলো। পড়াচ্ছে, মানে যে এটা পড়াচ্ছে স্কিল শেয়ার করোনি তো? না না না, আমি স্কিন ওটাই বোঝা যাচ্ছে না বলছিলাম। তোমাদের? না না। ওয়েট, বলবে তো। একটু বিখ্যাত মনে করছে। একদমই বিখ্যাত মনে করছে না তখন, যখন ধরো কেউ কোনো কিছু একটা মানে যেটা ইম্পসিবল মনে হয় সেই ধরনের কাজ করে উঠে, তার নাম হয়ে যায় না বাজারে। আমরা বলি না, হ্যাঁ। এক কথাই বলতে গেলে পপুলার হয়ে যায়, উনি জনপ্রিয় হয়ে উঠেছেন, ঠিক আছে। তো উনি একটা অ্যাডভেঞ্চারাস কাজ করার জন্য একটা নাম পেয়েছেন, ওনার এই জিনিসটা ভালো লাগছে, উনি ফেমাস হচ্ছেন, ওনাকে সম্মান দেওয়া হচ্ছে, ওনাকে একটু মর্যাদার চোখে দেখা হচ্ছে, এই একটা লাইনে সবকিছু বলা হচ্ছে যে আই অ্যাম বিকাম আ নেম, আমি বিখ্যাত হয়ে যাবো, আমার নাম হয়ে উঠেছে ইউলিসিস। ওকে, নেক্সট দেখবো, ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট। তো ওনার এবার নেচারটা আমরা দেখতে পাচ্ছি, ফর অলওয়েজ, সব সময়ের জন্য, রোমিং, রোমিং মানে হচ্ছে ঘুরে বেড়ানো, ঠিক আছে, উইথ আ হাংরি হার্ট, হাংরি হার্ট মানে এখানে হচ্ছে মানে যেরকম আমাদের খিদে পেলে কি হয়, ভিতরে একটা কিছু জাস্ট চাই, কোনো খাবার চাই, এরকম একটা হয় না, সেই এখানে হাংরি হার্ট বলতে হবে তার মনের মধ্যে ইচ্ছা ট্রাভেলের জন্য, তীব্র ইচ্ছার কথা বলা হচ্ছে, যে উনি সুযোগ পেলেই চলে যাবেন, ঠিক আছে। তো ফর অলওয়েজ রোমিং, রোমিং এর মানে রাখবে ঘোড়া, ঠিক আছে, উইথ আ হাংরি হার্ট, অর্থাৎ আমি তীব্র ইচ্ছা নিয়ে ঘুরি। ওনার ভেতরে ফিলিংসটা বোঝার চেষ্টা করো, উনি এরকম মানে চুপচাপ ঘরে নর্মাল জীবন কাটাতে চাইছেন না, ঠিক আছে, উনি এক্সপ্লোর করতে চাইছেন, দেখতে চাইছেন বাইরে কি আছে। আর যারা যারা ইংলিশ নিয়ে ইন্টারেস্টেড, এটা একটু খেয়াল রাখবে, যখন তুমি ইংলিশটা জানছো ভালো করে না, তুমি এই এক্সপ্লোরেশনের জায়গাটা অনেক বেশি বাড়িয়ে ফেলছো, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমরা জানি। তো এরকম কার কার মনে হয়েছে ইংলিশ শেখার ক্ষেত্রে? আমার আমার ওকে, বাকিদের শুধু দুজনের মনে হয়েছে? বললেন আমি হয়তো বলছি ধরো, হয়তো অনেক কিছু বলো। জানতে পারছি পড়তে পড়তে, কিন্তু আমাদের এমন মন তো একটু পরেই ফের সব ভুলে যাবো। আচ্ছা না, আমি ওটা বলছি না, ইংরেজির ক্ষেত্রে কার কার মনে হয়েছে যে ইংরেজি দিয়ে পুরো বিশ্বকে এক্সপ্লোর করা যায়? আমার মনে হয়। আর হ্যাঁ ম্যাম, বাকিদের? আমারও। হ্যাঁ ম্যাম। এক্স্যাক্টলি। আমাকে যখন আমাদের প্রথম প্রফেশন না একটা কোশ্চেন করেছিলেন যে আমরা কেন ইংলিশ অনার্স নিয়েছি, তোমার ফার্স্ট রিজন ছিল তো নিজের পায়ে দাঁড়ানো, এটা একটা পয়েন্ট ছিল, বাট সেকেন্ড পয়েন্ট ছিল যে এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমি পুরো বিশ্বকে এক্সপ্লোর করার সুযোগ পাবো, ঠিক আছে। তো ইংরেজি শেখার এখানে একটা নিজের জায়গা তৈরি হয়ে যায়, আর কোথাও একটা পার্থক্য তৈরি করে দেয় অন্যান্য ক্ষেত্র থেকে, ওকে। বাট প্রত্যেকটা জিনিসেরই গুরুত্ব রয়েছে, সম্মান রয়েছে নিজের জায়গায়। ওকে, নেক্সট দেখো, মাছ আই সরি মাছ হ্যাভ আই সিন, এটাকে ইনভার্সন করেছে। ইনভার্সন মানে হচ্ছে পোয়েমের ক্ষেত্রে কি হয়, গ্রামারের যে বিষয়গুলো সেগুলো আগে পরে হয়ে যায়, ঠিক আছে, কবিতার ক্ষেত্রে সেই স্বাধীনতা থাকে। এখানটা কি বলছে, মাছ হ্যাভ আই সিন মানে আই হ্যাভ সিন, এটাকে এইভাবে দেখো, আই হ্যাভ মাছ সিন মানে আমি অনেক দেখেছি, মাছ মানে অনেক, সিন মানে দেখা, অ্যান্ড নোন এবং জেনেছি। যেহেতু উনি 10 বছর ধরে এক জায়গায় যুদ্ধ করেছেন, 10 বছর ধরে বিভিন্ন জায়গা ঘুরে এসেছেন, তো উনি অনেক কিছু দেখছেন এবং অনেক কিছু জানছেন। আর একটা কি, সিটিজ অফ মেন, অর্থাৎ মানুষের তৈরি যে শহরগুলো সেগুলো উনি দেখেছেন, কারণ উনি একটা
10 বছরের জার্নি করেছেন, বিভিন্ন সিটির ওপর দিয়ে উনি এসেছেন, তো সেখানে সমস্ত কিছু সম্বন্ধে উনি কিন্তু জানছেন। অ্যান্ড ম্যানার্স, এবং আর কি কি দেখেছে, এই লাইনটা থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, আন্ডারলাইন করে রাখবে। অ্যান্ড ম্যানার্স, ম্যানার্স মানে কি আচরণ, ক্লাইমেটস মানে জলবায়ু, অ্যান্ড কাউন্সিলস, সেখানে যে সভা বা কাউন্সিল জিনিসটাকে এইভাবে বুঝতে পারো যে একটা গ্রুপ, ঠিক আছে। আর গভর্নমেন্টস, এটার মানে বলার দরকার নেই, সরকার, অর্থাৎ সেখানে সভা সরকার এগুলো পলিটিক্যাল দিক, আর কি আচরণ, সেখানে মানুষের বিহেভিয়ার কেমন রয়েছে, আর সেখানে ওয়েদার বা আবহাওয়া বা এখানে ক্লাইমেট জলবায়ুর কথা বলা হয়েছে। অর্থাৎ উনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বিভিন্ন জিনিস দেখেছেন, ওনার মন এক জায়গায় বসে থাকছে না, ওনার মনের মধ্যে একরকমের তীব্র ইচ্ছা রয়েছে এক্সপ্লোর করার, ঠিক আছে। নেক্সট দেখো, মাইসেলফ নট লিস্ট, মানে নট লিস্ট মানে হচ্ছে কম বা তুচ্ছ, ঠিক আছে, বলে না অ্যাটলিস্ট, এটা বলে দে অ্যাটলিস্ট মানে অন্তত পক্ষে, মিনিমাম এটা বলে দে, এমনি আমরা বলি না। তো মাইসেলফ নট লিস্ট, এখানে বলছে মাইসেলফ মানে নিজে, নট লিস্ট মানে তুচ্ছ নই, বাট ওই যে বললাম আগে যে ব্যাপারটা ওনার মধ্যে অ্যাম্বিশন বিকাম আর নেম, ওই জায়গাটার সাথে এটা কানেক্ট হলো, মাইসেলফ নট লিস্ট, ওনার একটা নাম আছে, বাট অনার্ড অফ দেম অল, বরং তুচ্ছ না হয়ে কি আমি সকলের কাছে অনার্ড ছিলাম, মানে সম্মানিত, অফ দেম অল অর্থাৎ সকলের কাছে, অল মানে সকল, ঠিক আছে, দেম মানে তাদের সকলের কাছে, অর্থাৎ আমি তুচ্ছ নই, আমি সকলের কাছে সম্মানিত ছিলাম। এতটা ক্লিয়ার হয়েছে, 15টা লাইন হলো। ওকে, কারো যদি কোনো জায়গায় আটকে থাকে বলতে পারো। ওকে, তাহলে আমি কন্টিনিউ করছি। দেখো, অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল, ড্রাঙ্ক আবার এখানে কি ড্রাঙ্ক বলতে কোনো কিছু পান করার কথা বলা হচ্ছে না, উপভোগ করেছি, ডিলাইট মানে আনন্দ, অফ ব্যাটেল মানে যুদ্ধের আনন্দ, মানে যুদ্ধ আমাদের কাছে ভয়ের, কিন্তু ওনার যুদ্ধ উনি কি হিসেবে নিচ্ছেন, একটা এক্সপিরিয়েন্স হিসেবে, একটা অভিজ্ঞতা হিসেবে, যেটা খুব অ্যাডভেঞ্চারাস, ঠিক আছে। অর্থাৎ আমি যুদ্ধের যে আনন্দ সেটা পান করেছি বা উপভোগ করেছি, কাদের সাথে, উইথ মাই পিয়ার্স, এখানে পিয়ার্স বলতে কি বোঝানো হচ্ছে, পিয়ার্স মানে বন্ধুদের কথা, ফ্রেন্ডস, অর্থাৎ তাদের যে বলা হলো যে সমমানের মানুষজন, এখানে উনি কিন্তু বন্ধু বলতে এখানে সমমানের, অর্থাৎ উনি যে ধরনের মানুষ সেই ধরনের মানুষের কথা বলছেন, যে আমি সমানদের সাথে অর্থাৎ পিয়ার্সদের সাথে যুদ্ধ করে সেই যুদ্ধের আনন্দটা উপভোগ করেছি। নেক্সট দেখো, থার্ড মানে দূরে, অন দা রিঙ্গিং প্লেন্স, রিঙ্গিং মানে হচ্ছে তোমার মানে যেটা খুব সাউন্ড হচ্ছে, ইকো হচ্ছে, ঠিক আছে, যেমন ফোন রিং করে সেরকম রিঙ্গিং। এবার প্লেন্স মানে কি হয়, সমতল ভূমি, ঠিক আছে, প্লেন্স আমরা বলি, আমরা কোথায় থাকি, আমরা সমতল ভূমিতে বা প্লেন্সে, কিন্তু এখানে কোন প্লেন্স এর কথা বলেছে, যেখানে যুদ্ধ হচ্ছে সেই জায়গাটার কথা বলেছে, রিঙ্গিং প্লেন্স, যেখানে মানে যুদ্ধের কারণে, একটা যেন ছবিটা দেখো ভালো বুঝতে পারবে, যুদ্ধের কারণে সমস্ত জায়গা পুরো একদম ধুলো উঠছে, সেই যে রিঙ্গিং প্লেস অফ উইন্ডি ট্রয়, উইন্ডি মানে হচ্ছে ধরো যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে নিশ্চয়ই বাতাসে ধুলো উঠবে, সেই বাতাসময় যে ট্রয়, ট্রয় মানে হচ্ছে সেই যে ট্রয় যুদ্ধটা, সেই রেফারেন্সটা এখানে টানছে। বুঝতে পারছো, এই কবিতাটা বোঝার জন্য কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার, আবার একইভাবে ওই ব্যাকগ্রাউন্ড থেকে কোনো প্রশ্ন আসবে না, এটাই হচ্ছে মজার বিষয়, আবার কোথাও দুঃখেরও বিষয়, ঠিক আছে। তো এই ট্রয় শহরের এই যে রিঙ্গিং প্লেস, এই প্রতিধ্বনিময় প্রান্তর বা ভূমি, সেই সেই দূরের যেটা, সেই জিনিসটা কি করছে আমরা দেখবো। প্লেন্স মানে সমতল ভূমি, তাই তো? হ্যাঁ, প্লেন্স মানে হচ্ছে সমতল ভূমি, আর এখানে সমতল ভূমি বলছে না, এখানে যুদ্ধক্ষেত্রটাকে বলছে, যুদ্ধক্ষেত্রের যে ভূমিটা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, তো এই জিনিসটা, এই যুদ্ধের যে আনন্দ সেটাই উনি উপভোগ করেছেন, মানে বুঝতে পারছো ভিতরে ওনার খিদেটা কত, অ্যাডভেঞ্চারের প্রতি, এক্সাইটমেন্ট, অ্যাডভেঞ্চার, এগুলোই ওনার প্রিয়, এটাই আমরা বুঝতে পারছি। আর এক সেকেন্ড, I am
মানে আমি হই আ পার্ট, একটা অংশ অফ অল, এই সমস্ত কিছু, মানে উনি যা কিছু দেখেছেন, অভিজ্ঞতা লাভ করেছেন, তারই অংশ উনি। আমরা যেরকম বিভিন্ন অভিজ্ঞতা, আমরা এই যে পড়াশোনা করছি, বা ধরো আমি তোমাদের পড়াচ্ছি, বা তোমরা স্কুলে যাচ্ছ, টিউশনে যাচ্ছ, ওখানে যা যা হচ্ছে, বা তোমরা ঘরে ফিরছো, ঘরে তোমাদের যা যা হচ্ছে, তোমাদের পড়াশোনার লাইফে যা যা হচ্ছে, তোমরা এই সমস্ত নিয়ে তোমাদের মাথার মধ্যে ইনফরমেশন হচ্ছে, একটা অভিজ্ঞতা আসছে, একটা অনুভূতি জন্ম নিচ্ছে, সেইগুলোই তো আমরা সবাই, আমরা যা যা অনুভব করি। তো উনিও তাই বলছে, আই এম এ পার্ট অফ অল, এই যে সমস্ত কিছু ঘটেছে আমি তারই অংশ। দ্যাট আই হ্যাভ মেড মানে যেটা আমি দেখেছি, মেড মানে দেখা, আই হ্যাভ মেড মানে হচ্ছে আমি যেটা দেখেছি, হ্যাভ মেড দেখেছি, অর্থাৎ এই সমস্ত কিছু যা আমি দেখেছি তারই আমি অংশ। উনি নিজের সত্তাটা খুঁজে পাচ্ছেন এই সমস্ত কিছুর মধ্যে। অর্থাৎ হয় না যে অস্তিত্বের লড়াই, এটা বিশেষ করে তখন হয় যখন তুমি দেখবে এইচএস পাস করছো বা গ্র্যাজুয়েশন পাস করছো, যে তুমি কে, তুমি এতদিন স্টুডেন্ট ছিলে, এবার তুমি কে। তখন জবের ব্যাপার চলে আসে, কেউ হায়ার স্টাডিজ এর প্রিপারেশন নেয়, কেউ বা অনেকে বিয়ের দিকে যায়, যে ছেলে মানে আর কি পার্ট বানিয়ে নেয়। তো প্রত্যেকের না অস্তিত্বের একটা কারণ থাকে। অনেকেই মানে নিজেদের জীবনটাকে ঘরের মধ্যে রেখে, যে এটাই আমার জীবন, এখানে আমি সেফ থাকি, আমাদের পরিবারের মানুষজনই এটাই আমার অস্তিত্ব। আবার কিছু জনের মধ্যে থাকেন না, আমি এই জিনিসটা খুব ভালো, ঠিক আছে, কিন্তু আমার লাইফটা একটু অন্যরকম হবে, যেটার মধ্যে আমি অনুভব খুঁজে পাই, যেটার মধ্যে আমি আমার নিজের অস্তিত্বকে খুঁজে পাই। ঠিক আছে, এইখানে হচ্ছে ইউনিকনেস। যে আর এটাও তোমরা এইচএস এর পর দেখবে তোমরা বিভিন্ন জন বিভিন্ন দিকে চলে যাবে, সে সেই দিকেই যাবে যে যেখানে তার নিজের অস্তিত্বটাকে খুঁজে পায়। ঠিক আছে, এখানে তবে একটা প্রবলেম হয় যে আমরা নিজেদের অস্তিত্ব যেই ফিল্ডে খুঁজে পাই সেইটা দিয়ে বলি কি অন্যজন কেন এটা করছে না। এখানে উত্তরটা একটাই, প্রত্যেকের অস্তিত্ব খোঁজার জায়গা আলাদা। কেউ হয়তো দেখা যাবে যে বিয়ে করে পরিবারের লোক নিয়ে সেখানেই তার অস্তিত্ব খুঁজে পাচ্ছে, আর সেটা খুব সুন্দর। আবার কেউ দেখা যাবে হয়তো তোমাদের মধ্যে হায়ার স্টাডিজ করছো, সেখানে প্রতিষ্ঠিত হয়ে কাজ করছো বা চাকরি করছো, সেখানে সে তার জগৎ নিয়ে অস্তিত্ব খুঁজে পাবে। কেউ হয়তো যে অন্যরকম কোনো ফিল্ডে অন্য কিছু স্কিল ডেভেলপমেন্টের চেষ্টা করবে, সেখান থেকে সফল হয়ে একটা লাইফ অন্যরকম মোড নেবে। তো যে যেখানে যেভাবে এক্সিস্টেন্স খুঁজে পায়, আর উনি এখানে অর্থাৎ আমাদের এখানে ইউলিসিস কিভাবে নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছে, এই যুদ্ধের মধ্যে, এই ট্রাভেলের মধ্যে, এই অ্যাডভেঞ্চারের মধ্যে লাইফটাকে এনজয় করে। ওকে, নেক্সট দেখো, ইয়েট অল এক্সপিরিয়েন্স, তথাপি, ইয়েট মানে বাট সেন্স এই হিসাবে নাও, ঠিক আছে, ইয়েট মানে তথাপি বা তবুও, অল এক্সপিরিয়েন্স এই যে সমস্ত অভিজ্ঞতা এতদিন মানে উনি ফিল করেছেন। ঠিক আছে, অভিজ্ঞতা মানে জিনিসটা তোমরা বুঝতে পারছো তো, যেগুলো উনি দেখে এসেছেন, যেগুলো উনি পেয়েছেন আলটিমেটলি। ঠিক আছে, ইজ অ্যান আর্ক, এটার মানে কি, আর্ক মানে হচ্ছে তোমার এক ধরনের দরজা, যেরকম দেখতে পাচ্ছ ছবির মধ্যে, এই যে দরজা, হোয়ার থ্রু, যার মাধ্যমে, অর্থাৎ এই যে সমস্ত কিছু আমরা একটা জিনিসকে যখন ভাবি এই জিনিসটা ভালো কি খারাপ কি, এগুলো কিন্তু আমরা যেটা ফিল করিয়েছি, এক্সপিরিয়েন্স করেছি, যতটুকু দেখেছি, তার ভিত্তিতে আমরা একটা জিনিসকে বিচার করি। তারপরে অনেক সময় আমি তোমাদের একটা জিনিস বলি, তখন তোমাদের কেউ কিছু হয়তো পজিটিভ বললো বা নেগেটিভ বললো, দুটো জিনিসের ক্ষেত্রে সে কিন্তু সে যতটুকুনি দেখেছে তার ভিত্তিতে বলে। তো এই জিনিসটা হয়তো আমারও আগে রাগ হতো, কেউ যদি কিছু ইনসাল্টিং কিছু বলতো, যদিও সেরকম খুব কম আমার লাইফে, কিন্তু স্টিল যদি কেউ সেরকম কিছু বলতো আমি দেখেছি, বাট আমি ভাবতাম তার পয়েন্ট অফ ভিউটা কোথায়, নাকি আমার পয়েন্ট অফ ভিউ। তো এটা করলে কিন্তু বুঝতে পারবে সে যতটুকু দেখেছে, সে যতটুকু এক্সপিরিয়েন্স করেছে, তার অ্যাঙ্গেল থেকে বলছে, এটা কিন্তু বাস্তব নয়। কারণ ওই যে জানার পরিধিটা, এটা পরেই তোমরা দেখতে পাবে এই কবিতার মধ্যেই আছে, যে ধর তুমি আজকে ক্লাস 12-এ আছো, এই 12-এ তুমি ধরো পুরো 100-এ পেলে, ঠিক আছে, তারপরে কি তুমি যে একদম 1 থেকে 11 পর্যন্ত যা যা আছে তুমি তাই বলতে পারবে? কি মনে হয়, তাই বলতে পারবে? তার সমস্ত নলেজ তোমার কাছে আছে, তুমি পুরো শিওর? না। না। এভরিওয়ান। তো এই জিনিসটাই একটু মনে রাখবে, যে লার্নিং এর সমুদ্রটা না বিশাল, আমরা জাস্ট একটা ড্রপ, আর এই যে সিলেবাস বলতে ড্রপের মধ্যে জাস্ট একটা ফোঁটা। ঠিক আছে, এবার বাকিরা যখন বলবে তারা মার্কস দিয়ে বিচার করবে, মানে 100-এ 100 পেয়েছে, তার মানে মানে পুরো নলেজের পুরুষে পেয়ে গেছে, তার অ্যাঙ্গেল এটা। কিন্তু লার্নিং এর যদি আমরা জগৎ থেকে, এটা ভাস্ট, এবার এই লার্নিং এর এই যে জগৎটা ভাস্ট, সে তখনই বুঝতে পারবে, সে যখন আরো জানা স্টার্ট করবে, যে আমি এতটা জানি, সে তখন মানে ধরো তোমরা ইংলিশটায় কেউ 100-এ 100 পেলে, এবার
তারপর তুমি অনার্স নিলে, তখন মনে হবে আমরা কোথায় ছিলাম, জাস্ট এটা সিলেবাসটাই ডোবা লাইক, ঠিক আছে? যখন অনার্সে যাবে তখন মনে হবে সমুদ্র, যে কোথা থেকে এলো এসব, তখন মনে হবে আমি কিছু জানি না, এরকম ফিল হবে। আর এরকমও দেখা গেছে খুব ভালো ভালো স্টুডেন্ট 92 93 পাওয়া স্টুডেন্ট ফেল করেছে, পরীক্ষা হলে বসে কেঁদেছে। তো এইরকম কেউ ভ্রম রাখবে না, ইলিউশন রাখবে না, যা আমি আজ খুব ভালো পারফর্ম করছি এর মানে যে আমি অলওয়েজ সেই রকম কন্ডিশন পাবো। বরং এরকম রাখবে যে মানে এটা এই কবিতারই পার্ট, যে তুমি যতটুকু জেনেছো তার ভিত্তিতে তুমি পারফর্ম করতে পেরেছো, যদি কোনো সময় না হয় ঠিক আছে, তুমি আবার চেষ্টা করলে সেই জিনিসটা দেখলে নিশ্চয়ই পারবে। কখনো কেউ ডিমোটিভেট করবে না নিজেকে যে আমি পারবো না, আমার হবে না, সে ঠিক আছে, কারণ তুমি একটা পার্ট দেখেছো, তা এর অর্থ এটা না তুমি সমস্ত পার্ট দেখে নিয়েছো, ঠিক আছে? তো এই জিনিসটা এই কবিতার পরিপ্রেক্ষিতে আরো ভালো করে বুঝতে হবে, কারণ এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে এই সমস্ত অভিজ্ঞতা হচ্ছে একটা দরজা, আমরা যা কিছু জানি তার ভিত্তিতেই আমরা সামনের জিনিসটাকে বিচার করি, সামনের জিনিসটাকে মাপি, ঠিক আছে? হয় আর যার মধ্য দিয়ে। এবার দেখবো নেক্সট লাইনটা, গ্লিমস। গ্লিমস মানে কেউ বলতে পারবে? চকচক করে তো? হ্যাঁ, চকচক করে মানে দেখা যায়, এখানে আমরা দেখবো ঝলমল করে জিনিসটা প্রকাশিত হয়। দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, যেটা আমি এতক্ষণ ধরে বললাম, সেই আনট্রাভেল না যাওয়া বিশ্ব। ঠিক তোমরা ইংলিশের যে এক্সাম্পলটা আমি দিলাম, ধরো এখন তোমরা অনার্সে, তোমাদের আমি জিজ্ঞাসা করি যে অনার্সে কি কি রয়েছে, তোমরা বলতে পারবে? না, পারবো না। তার মানে কি আনট্রাভেল, এখানে এখনো যাওয়া হয়নি, ঠিক আছে? এবার আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমি কি স্ট্র্যাটেজি মেনে পড়েছি, থোড়ি 19টা 20টা মতো তোমার গল্প কবিতা থাকতো, ওগুলো কি ডিটেলে পড়তাম? কখনোই পসিবল না, কারণ সেমিস্টার সিস্টেম ছিল। তো আমাকে যদি বলা হয় যে এই বইটা থেকে আমি তুলে তোকে একটা প্রশ্ন করবো, আমি ডেফিনেটলি এতদিন পড়িনি, চর্চাই নেই, আমি ডেফিনেটলি বলতে পারবো না। তো আমার কাছে সেটা কি পুরো আনট্রাভেলড ওয়ার্ল্ড। তো এই জিনিসটা মাথার মধ্যে খুব খুব ভালো করে ক্লিয়ার করা উচিত, যে যতটুকু আমরা নাম্বার দিয়ে মেজার করবো না, আমরা লার্নিং এর জিনিসটাকে অলওয়েজ সেই লার্নিং এর জগৎ থেকে, কারণ এটা একটা আগে একটা কথা বলতে একজন প্রফেসর ছিলেন, উনি বলতেন আমি নিজেকে প্রফেসর বলাটা অনেক বেশি বলা। ইভেন ওনারা যখন কিছু জানতেন, এটা আমি বিশেষ করে ক্যালকাটা দেখেছি মাস্টার্স, যেখানে ওনারা মানে বাইরের দেশ থেকে, ইংলিশটা যেহেতু বাইরের দেশে একটু বেশি বেটার, বেশি ভালো আর কি, তো সেখান থেকে আসার পরেও ওনাকে যখন কোশ্চেন করা হচ্ছে, একজন ম্যাডাম ছিলেন, উনি বলছেন যে এই জিনিসটা এই অ্যাঙ্গেল থেকে আমি এখনো ভেবে দেখিনি, এই জিনিসটা সম্বন্ধে আমি রিসার্চ করে তোমাকে তারপরে ক্লাসে আমি জানাবো। কিন্তু আমাদের যদি এটা জেনারেল কোনো স্কুল কলেজ বা টিউশনে বলা হয়, স্পেসিফিক্যালি আমি স্কুলেরটাই বলি, কারণ স্কুলেরটা তো এক্সাম দিয়ে ঢুকতে হয়, তখনই বলে দেওয়া হবে কি যে সে কিছু জানে না, ঠিক আছে? কিন্তু বিষয়টা এরকম হয় না, বিষয়টা আমাদের একটা সিলেবাস থেকে আমরা তার সেটা পড়ে পাস করে যাবো, তার মধ্যে আমরা 100-এ 100 পাই না, আমাদের একটা পাস মার্ক থাকে, সবাইকে আমরা প্রত্যেকটা সাবজেক্টে 100-এ 100 পাই, কি পাই আমরা? না। তাহলে আমরা কেন যখন কেউ কম নাম্বার পায় তাকে ছোট করার চেষ্টা করি? আমি আমি বলছি না তোমরা করো, কিন্তু সমাজে হয় তো, কি দেখেছো তো? হ্যাঁ। তো এই জিনিসটা তোমাদের কি মনে হয় করা উচিত? না। তো এটাই হচ্ছে রিয়েল লার্নিং। তুমি পরীক্ষায় কত পাবে না পাবে তার থেকেও বেশি কথা তুমি এই জিনিসগুলো লাইফে অ্যাপ্লাই করতে পারছো কিনা, কারণ আলটিমেটলি লাইফের এক্সামটা সবাইকেই দিতে হয়। তো দেখো, গ্লিম্পস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস, এটা মানে জাস্ট ফিল করার চেষ্টা করো, তুমি একটা জিনিস শিখতে যাচ্ছ, তার মানে তুই ভাবছো যে এই সিলেবাসটুকু কভার করলেই এই জ্ঞানের রাজ্যের যা কিছু আছে আমি সব জেনে যাবো, আমি অনার্স করে নিলেই সব জেনে নেবো, আমি মাস্টার্স করে নিলে সব জেনে যাবো, আমি পিএইচডি করে নিলে সব জেনে যাবো। এই যে একটা বাউন্ডারি, এই যে একটা রেখা, যে এতটা করলে হয়ে যাবে, ঠিক আছে? এই যে এটা মার্জিন, এই যে রেখাটা, এটা ফেড হয়ে যায়, ফেড মানে বিলীন হয়ে যাওয়া, দেখতে না পাও। তুমি যত জানবে, এখানে অর্থ এটাই বলতে চাই, তুমি যত জানবে তখন তোমার মনে হবে এটা শেষ না। ওই যে একটা কথা আছে, জানার কোনো শেষ না। আর এই জন্যই বলা হয় তুমি যত জানবে এটা মনে হবে তুমি কিছুই জানো না। আগে এই লাইনটার আমি মানে বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি, যে তুমি যত নিউ এক্সপ্লোর করতে থাকবে তোমার মনে হবে যে আমি এত কম জানতাম, মানে এত কিছু আছে, তার মানে আমি তো কিছুই জানি না। এবার উল্টোটাও একইভাবে, ঠিক যখন কেউ বলে যে আমি জানি, আমি এটা করি, আমি ওটা করি, তখন বুঝে নেবে বিষয়টা কি রয়েছে। আমি আলাদা করে বলছি না, বাট হ্যাঁ, তার মানে এটা না তুমি তাকে অপমান করবে, আমি অনেকে দেখি অপমান করে, কিন্তু তুমি তার অ্যাঙ্গেল থেকে ভাববে যে সে এই অ্যাঙ্গেল থেকে বিষয়টা ভেবেছে, নাম্বারের দিক থেকে বা কিছু একটা দিয়ে সেটা সে কোনো কাজে সফল হয়েছে সেই অ্যাঙ্গেল থেকে বলছে,
না কাউকে ছোট করবে, না নিজেকে কেউ ছোট করলে সেটাকে মেনে নেবে। সুন্দরভাবে বলবে, রেগে গিয়ে বলবে না, শান্ত মাথায় বলবে, যাকে যেটা যখন বলার প্রয়োজন, আর যেখানে বলার প্রয়োজন নেই সেখানে বলার দরকার নেই। ওকে, নেক্সট দেখো, ফর এভার চিরকালের জন্য, অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ। ঠিক আছে, সরি দাঁড়াও, আচ্ছা এখানে দুবারই ফর এভার আছে। হ্যাঁ আছে। হ্যাঁ আছে। ওকে, এখানে ফর এভার মানে হচ্ছে চিরকালের জন্য। ঠিক আছে, তার মানে দুবারই দিয়েছে, ফর এভার অ্যান্ড ফর এভার চিরকালের জন্য, অ্যান্ড সব সময় হোয়েন আই মুভ মানে এটা সব সময়ই হবে আর কি। যখনই আমি কোনো কিছু এক্সপ্লোর করতে যাবো তখনই মনে হবে যে তার আরো জানার আছে। ঠিক আছে, আর চিরকালের জন্য যখনই আমি এটা মুভ করব, মানে মুভ করবো মানে এগিয়ে যাব, মানে এটা সব সময়ই এরকমই হবে। ওকে, নেক্সট দেখো, হাউ ডাল ইট ইজ। হাউ ডাল মানে কতটা বিরক্তিকর, বোরিং। ইট ইজ এটা হয়, টু পজ থেমে যাওয়া, টু মেক অ্যান এন্ড। টু মেক মানে হচ্ছে করে তোলা, অ্যান এন্ড, এন্ড মানে হচ্ছে শেষ, মানে থেমে থাকা। এই যে হাউ ডাল, কতটা বোরিং, কতটা বিরক্তিকর, মানে সেই হয় না যে কি করবো বুঝতে পারছি না এরপর, এরকম কন্ডিশন আসে। ঠিক আছে, লাইফে যে সেটা কতটা বোরিং, কতটা বিরক্তিকর, এখানে সেই কথাটাই বলেছে। পজ মানে থামা, এন্ড মানে শেষ। ওকে, দুটোর মধ্যে পার্থক্য আছে, এন্ড মানে পুরো শেষ হয়ে যাওয়া, আর পজ মানে হচ্ছে মাঝখানে থামা। ওকে, টু রাস্ট। রাস্ট মানে জিনিসটা দেখো মরিচা ধরা। আনবার্নিশড, আনবার্নিশ মানে হচ্ছে উজ্জ্বল না হয়। যদি মরিচা ধরে সেই জিনিসটাকে এত সাইন দেয়, ছবিটা দেখে বোঝো, এইখানটা যতটা সাইন দিচ্ছে এখানটা মরিচা ধরার পর সাইন দিচ্ছে না। তো এখানে না। এটাই বলা হচ্ছে যে এই যে থেমে যাওয়া, সেটার কন্ডিশনটা এইভাবে মরিচা ধরার মতো। ছোটবেলায় একটা লাইন পড়েছিলে, তোমরা পড়েছিলে কি, আশা করছি সবাই পড়েছিল, ওটা সবারই ছিল, যে চর্চা বিনা বিদ্যা হ্রাস। মনে পড়ছে? হ্যাঁ। তো কোনো জিনিস যখন আমরা চর্চা না করি, আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো তোমাদের এখন আমি 11-12 পড়াচ্ছি, আমার অনার্সের আমার নিজের পার্সোনাল প্রিপারেশন ছাড়া, যেটা যদিও এখন পজ আছে, তো সেই জায়গাটায় আমি কোনটা বেটার ভাবে জিনিসটাকে আমি বোঝাতে পারবো, এক্সপ্লেন করবো বলে তোমাদের মনে হয়? ক্লাস 11-12 নাকি অনার্সেরটা? 11-12 ডেফিনেটলি বুঝতে পেরেছো তোমরা, কারণ এই জিনিসটা নিয়ে আমি সবসময় চর্চা করছি, তোমাদের এই জিনিসের অ্যানালিসিস করছি, কোথায় কি থাকছে দেখছি, তো এই জিনিসটা নিয়ে কাজ হচ্ছে, এই জিনিসটা নিয়ে চর্চা হচ্ছে, তো এখানে বিদ্যাটা বরং বেড়ে যাচ্ছে। বিদ্যার এটাই একটা মজার জিনিস, তুমি চর্চা করলে বেড়ে যাবে, আর চর্চা না করলে সেটা কমে যাবে, মাঝখানে থাকার মতো কোনো জায়গা নেই। ঠিক আছে, তার জন্য বারবার তোমাদের পড়াটাও কি করতে হবে, রিভাইজ করতে হবে, নাহলে এরকম মরিচা ধরার মতো অবস্থা হয়ে যাবে আমাদের মাথার মধ্যে। ঠিক আছে, যদি পড়াটাকে আমরা রিভাইজ না করি, আর যার জন্য রিভিশন ক্লাসটা। ক্লিয়ার? টু রাস্ট আনবার্স, সরি আনবার্স ছিল না, আনবার্নিশ, সরি, মানে এখানে মরিচা ধরে গিয়ে উজ্জ্বল থাকবে না। নট টু সাইন ইন ইউজ, নট টু সাইন মানে হচ্ছে চকচক না করা, উজ্জ্বল না করা, ইন ইউজ ব্যবহারে, এই যে ব্যবহারে চকচক করছে, উজ্জ্বল হচ্ছে, এইটা থাকবে না। ঠিক আছে, আচ্ছা এতটা বলো, কারো যদি কোনো ডাউট থাকে কোনো ওয়ার্ডে পার্টিকুলারলি? ওকে, বাকিরা? আচ্ছা, খুব বোরিং লাগছে না ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে। ওকে, আচ্ছা লাস্ট দুটো লাইন ভালোভাবে দেখে নি। দেখো, অ্যাজ দো, এটাও শর্ট ফর্মে আছে, যেগুলো শর্ট ফর্মে আছে অবশ্যই বইয়ের মধ্যে লিখে নেবে। অ্যাজ দো মানে যদি টু ব্রেথ ওয়ার লাইফ, যদি শুধু শ্বাস নেওয়ায় জীবন হয়। ঠিক আছে, যদি শুধু শ্বাস নেয় মানে এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এটাই ব্রেথ মানে শ্বাস নেওয়া। ঠিক আছে, যদি এটাই জীবন হয়, লাইফ পাইলড অন লাইফ মানে হচ্ছে যেরকম ফাইলের উপর একটা ফাইল সাজালে হয়, ওটাকে বলা হচ্ছে পাইল্ড, একটার উপর একটা জিনিসকে সাজানো বা জমা করা। তো এখানে লাইফ পাইলড অন লাইফ মানে একটা জীবনের উপর আর একটা জীবন এলো, মানে অনেকগুলো জীবন এলো, সেটা কি হবে, দাঁড়াও এক সেকেন্ড, এটাই আছে তো, লিটল রিমেন্স। হ্যাঁ একটু লাইনটা কনফার্ম করবে। হ্যাঁ ওটাই দেখা যাচ্ছে। না এটা না, ওয়ার অল, এটা নয়, ওয়ার অল টু লিটল অ্যান্ড ওয়ান
and of one to me এটা আছে where all to এই little লাইনটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্লাইডটা আগে পড়া হয়েছে, তাই ভাবছিলাম মিলছে না। দেখো, ওয়ার অল টু লিটল মানে এই যে জীবনের পর জীবন, সেগুলো ওয়ার মানে হচ্ছে বা হতো, অল সমস্ত কিছু, টু খুবই, লিটল খুবই ছোট, খুবই কম, মানে অনেক জীবন চলে গেলে সেগুলো ছোট হতো। অ্যান্ড অফ ওয়ান টু মি, এবং তার মধ্যে একটা আমি পেয়েছি, ওয়ান টু, এখানে দেখো অফ ওয়ান মানে তাদের মধ্যে, টু মি লিটল রিমেন্স মানে তাদের মধ্যে একটা পেয়েছি, একটা জীবন পেয়েছি, তারও মধ্যে কি লিটল রিমেন্স মানে অল্প পড়েছে, যেহেতু উনি বৃদ্ধ হয়ে গেছেন আমরা দেখতে পেলাম। বাট এভরি আওয়ার ইজ সেভড, অর্থাৎ প্রত্যেকটা ঘন্টা এখানে কি হচ্ছে সংরক্ষিত বা মূল্যবান, মানে যতটুকু বেঁচে যায় সেইটাই মূল্যবান, সেটা দিয়ে অনেক কিছু করা যায়। ঠিক একইভাবে যারা মনে করছো প্রথম দিকে সেইভাবে পড়ে উঠতে পারোনি, তোমাদের কাছে এখনো হাতে কিন্তু দেখতে গিয়ে 2 থেকে 2.5 মাস খুব ভালোভাবে আছে, সেটা দিয়েই কিন্তু মানে অনেকটা নাম্বার তোমরা ভালোভাবে পেতে পারো। ঠিক আছে, তো সেটা মূল্যবান, এভরি আওয়ার ইজ সেভড। ওকে, আচ্ছা দাঁড়াও, এটা একটু স্লাইডটা আগে পরে হয়ে গেছে। কোথায় গেল কোথায় গেল? ওটাই আছে যেটা দেখাচ্ছে স্ক্রিনে, ওটাই আছে। এটা গেছে তো? হ্যাঁ, from that এটাই। না, তার আগের দুটো লাইন বললাম না যে? হ্যাঁ বলেছো, তার আগে লিটল রিমেন্স বাট এভরি আওয়ার ইজ সেভড, ওটাই ছিল। দাঁড়াও তো, এটা কি একসাথে বলে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ দুটো লাইন। আচ্ছা, আর ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স, এটা কি এর পরেই আছে? দেখো একটু, হ্যাঁ আমি ক্লাসে আছি, একটু পর কথা বলছি। ওয়াইফাই চালু আছে দেখ। আচ্ছা, এই লাইনটা এখানে দেয়াই আছে, আমি ভাবলাম না দেয়া নেই বলে আজকে আমি দুটো স্লাইড আলাদা করে অ্যাড করেছিলাম। যাই হোক, দেখো, উফ, দাঁড়াও এক সেকেন্ড। এখান থেকে হবে, রাইট? হ্যাঁ ওকে, দেখো, ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স, ইটারনাল সাইলেন্স মানে হচ্ছে যেটা চিরন্তর নীরবতা, এটা কি মানেটা বলতে পারবে, কি মিন করতে চেয়েছে? তুমি সারা জীবন ইটারনাল সাইলেন্স কিসের প্রতি? মৃত্যুর। একদমই তাই, যে ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স, ফ্রম মানে থেকে, দ্যাট মানে হচ্ছে সেই, ইটারনাল চিরন্তন সাইলেন্স অর্থাৎ মৃত্যুর থেকে যে যেটুখানি সময় বেঁচে রয়েছে। ঠিক আছে, এখানে তারপর কি বলছে, সামথিং মোর, সামথিং মানে কিছু, মোর মানে আরো, মানে আরো কিছু, আ ব্রিঙ্গার অফ নিউ থিংস, ব্রিঙ্গার মানে নিয়ে আসা, অফ নিউ থিংস অর্থাৎ এখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে অ্যাড করতে বলছেন কি, নতুন জিনিস, মানে যতটুকুনি সময় রয়েছে সেই ততটুকুনি সময় খুব মূল্যবান, আর সেখানে নতুন জিনিস আনা যায়। ওকে, তো এবার দেখো নেক্সট, এটা বললাম। আচ্ছা, ব্রিঙ্গার অফ নিউ থিংস এটা অব্দি বলা হয়েছে। অ্যান্ড ভাইল ইট ওয়ার, ভাইল মানে হচ্ছে নিকৃষ্ট, ইট ওয়ার এটা হতো, কোনটা হতো? ফর সাম থ্রি সানস, থ্রি সানস মানে হচ্ছে এখানে সময়ের কথা বলা হচ্ছে। ঠিক আছে, যে তিনটে সান বা তখন যেহেতু বললাম প্রকৃতিকে দেখে আর কি সময়কে অনুমান করা হতো বা ওয়েদারকে, ফর সাম থ্রি সানস মানে সানস মানে হচ্ছে এখানে সময়, একটুখানি বুঝে চলো, যে কিছু সময়ের জন্য বা দিনের জন্য, টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ, অর্থাৎ এখানে নিজেকে স্টোর করে রাখা, অর্থাৎ নিজেকে সঞ্চয় করে রাখা, এইটা হচ্ছে লজ্জাজনক। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, এখানে আগে পরে লাইনটা হলো কি? আচ্ছা, তোমাদের বইয়ের সাথে মিল না মিললে আমাকে একটু বলবে, ঠিক আছে? একটু রেসপন্স করো। ঠিক আছে, ঠিক আছে তো। ওকে ওকে,
অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, মানে হচ্ছে যে গ্রে স্পিরিট মানে হচ্ছে এই বৃদ্ধ বয়সের যে স্পিরিটটা ইয়ার্নিং আকুল হয়ে উঠছে, ইন ডিজায়ার মানে ইচ্ছার মধ্যে, অর্থাৎ তাই উনি বৃদ্ধ হয়ে গেলেও ওনার মধ্যে সেই না দেখাকে জানার যে একটা তীব্র ইচ্ছা সেটা রয়েছে। ওকে, আচ্ছা, টু ফলো এটাই নলেজ, কি বললে একবার দিয়ে দেখো না। দাঁড়াও ফার্স্ট পাতার এটাই লাস্ট লাইন। এটাই তো টু ফলো নলেজ, হ্যাঁ, ফার্স্ট পাতার এটাই লাস্ট লাইন। এটা অবধি থাকবে তাহলে। তো এইটা বলছিলেন, হ্যাঁ, দিস গ্রে স্পিরিট, গ্রে মানে হচ্ছে বৃদ্ধ হয়ে যাওয়া, ঠিক আছে, অর্থাৎ বৃদ্ধ স্পিরিট বলতে আর কিছু না, ওনার মনের মধ্যে যে মানে ওনার বয়স হয়েছে তার মধ্যে যে স্পিরিটটা থাকছে, স্পিরিট মানে হচ্ছে এনার্জি, ঠিক আছে, এখানে এনার্জির কথা বলা হয়েছে, ইয়ার্নিং যেটা আকুল হয়ে উঠেছে, ঠিক আছে, ইন ডিজায়ার মানে ইচ্ছাতে, গ্রে মানে এখানে বৃদ্ধ, স্পিরিট মানে হচ্ছে এনার্জি, ইয়ার্নিং ইন ডিজায়ার মানে আকুল হয়ে উঠছে ইচ্ছার মাধ্যমে, অর্থাৎ এখানে ওনার বৃদ্ধ মনের কথা বলা হচ্ছে, ওনার বৃদ্ধ মনের যে এনার্জি, সেই যে জ্ঞানকে পাওয়ার জন্য যে আকুলতা, ইয়ার্নিং মানে হচ্ছে আকুলতা। ক্লিয়ার? বুঝতে পেরেছি। নেক্সট এই লাইনটা দেখে নাও, টু ফলো নলেজ, কিসের এই আকুলতা, নলেজকে জানার, অর্থাৎ জ্ঞানকে ফলো করার, অনুসরণ করা, লাইক আ সিঙ্কিং স্টার, অর্থাৎ এই যে একটা সমুদ্রে যেরকম একটা সেই তারা দেখে দিক নির্ণয় করা হতো, মনে পড়ছে সেই হিস্ট্রিতে আমাদের ছিল। তো এখানে লাইক আ সিঙ্কিং স্টার অর্থাৎ একটা ডুবন্ত তারার মতো, যেটাকে দেখে তখনকার দিনে দিক নির্দেশনা করা হতো, বিহন্ড দা আটমোস্ট বাউন্ড, বিহন্ড মানে হচ্ছে পিছনের দিকে, আটমোস্ট মানে হচ্ছে সর্বোচ্চ, মানে যত দূর দেখা যায় ম্যাক্সিমাম, বাউন্ড মানে হচ্ছে রেখা, ঠিক আছে, অফ হিউম্যান থট মানে হচ্ছে মানুষের চিন্তা, অর্থাৎ এক মিনিট দাঁড়া, তো এখানে যেটা বলা হচ্ছে যে মানুষের চিন্তারও বিহন্ডে, মানুষ যতটা চিন্তা করতে পারে, যতটা ম্যাক্সিমাম চিন্তা করতে পারে তারও বিহন্ডে গিয়ে নলেজকে সিঙ্কিং স্টারের মতো, ডুবন্ত তারার মতো ফলো করা, অর্থাৎ এটাই এখানে সহজ ভাষায় বলা হচ্ছে যে মানুষ যতটা চিন্তা করতে পারে তারও বেশি জানতে চাওয়া, যে মানুষ ভাবে যদি ধরো যে আমাদের যেরকম নর্মালি ভাবে পিএইচডি করা মানে আলটিমেট এডুকেশন সে পেয়ে গেল, তারপর তার এক্সপিরিয়েন্স থাকলে সে আলটিমেট পেয়ে গেল, কিন্তু এরও বাইরে গিয়ে জানার যে আকাঙ্ক্ষা, এখানে সেটার কথাই বলা হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, তো আজকে এই এক পাতাই থাকবে, ঠিক আছে। তো একবার ওভারঅল দেখে নাও, যদি কোনো লাইনে কোনো ডাউট থাকে। একটু মিউট করবে। ঠিক আছে। বাকিরা ঠিক আছে। ঠিক আছে। ঠিক তুমি আছে। বলছে বলে বলে দিচ্ছে নাকি বুঝে বলছো? একটু দেখে ভালোভাবে বলো, কবিতাটা কিন্তু একটু অন্যরকম। ম্যাম, হ্যাঁ বলো। লাস্টের লাইনটা আরেকবার বলে দিন। আচ্ছা দাঁড়াও বলছি। ওকে দাঁড়াও, এটা তো হ্যাঁ ম্যাম। দেখো, টু ফলো মানে কি অনুসরণ করা, নলেজ মানে জ্ঞানকে, অর্থাৎ জ্ঞানকে অনুসরণ করতে, কিসের মতো, লাইক আ
সিঙ্কিং স্টার মানে হচ্ছে সিঙ্কিং মানে ডুবন্ত, একটা ডুবন্ত তারার মতো, লাইক মানে মতো। এখানে দেখো আগেকার দিনে কি হতো, একটা তারাকে দেখে দিক নির্দেশনা করা হতো, এখানে সেই তারার সাথে এখানে তুলনা করে যেরকম ছবিতে দেখছো সেইভাবে যেটাকে দেখে মনে হচ্ছে আর কি যে এটাই আলটিমেট, সেই সিঙ্কিং স্টারের মতো ভাবে জ্ঞানকে উনি অনুসরণ করতে চাইছেন। আর এই সিঙ্কিং স্টারের মতো বিষয়টা হচ্ছে এরকম, বিহন্ড মানে পিছনে ফেলে রাখে, দ্য আর্টমোস্ট বাউন্ড সর্বোচ্চ সীমা অফ হিউম্যান থট, মানুষের চিন্তা ভাবনার, অর্থাৎ মানুষের চিন্তা ভাবনার সর্বোচ্চ যে সীমা বিহন্ড, তার বিহনে তার পিছনে গিয়ে এই যে সিঙ্কিং স্টার যেভাবে ডুবতে চলেছে তার মতো করে উনি নলেজকে ফলো করতে চান। বুঝে যাচ্ছে? ঠিক আছে ম্যাম। ওকে ওকে, আর বাকিরা বলবে। ঠিক আছে ম্যাম। ঠিক আছে ঠিক আছে। তো এখানে দুটো জিনিস, ইথাকার সিনটা অলস রাজা, সেখানে মানুষজন সঞ্চয় করে, সেখানে থাকা মরিচে ধরার মতো, আর সেখানে রয়েছে মৃত্যুর নীরবতা। আর উনি কি চাইছেন, ওনার দ্য সি অ্যাকশন, আকুল মন, নতুন কিছু পেতে চাইছেন, উজ্জ্বল হতে চাইছেন, জ্ঞানের অনুসরণ করতে চাইছেন। ঠিক আছে, তো এখান থেকে তোমরা কি শিখলে একটু বলো। মানে বয়স শেষ হয়ে গেল, মনের চাহিদাটা শেষ হয় না। হয়তো উনি এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, কিন্তু তার সংসার জীবনের থেকে তার জার্নির প্রতি একটা মানে নিজস্ব একটা চাহিদাটা প্রচুর। মানে তিনি তার মৃত্যুর আগে পর্যন্ত জার্নিটা নিয়েই চিন্তা ভাবনা করতে চাইছেন, ওটা নিয়েই থাকতে চাইছেন। একদম ভেরি গুড। বাকিরা কেউ কিছু বলবে? ম্যাম আফরিন বলে দিয়েছে সব। সব বলে দিয়েছে। অ্যাকচুয়ালি একদমই তাই। দেখো, বয়স শরীরকে দুর্বল করতে পারে কিন্তু জ্ঞান ও অভিজ্ঞতার তৃষ্ণাকে না। ও যেটা এতক্ষণ ধরে ব্যাখ্যা করলো। পরে আর একটা ফেমাস লাইন আছে, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। এটা খুব ফেমাস লাইন। আর বলতে গেলে এটা যখন আমরা গ্রাজুয়েশনে ছিলাম না, বোধহয় যারা প্রথমে দেখেছিল 4-5 জন সবার এটা হোয়াটসঅ্যাপে করা ছিল, অ্যাবাউটে করা ছিল, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। এটা পড়বে, পরের দিন পড়বে। শুধু এইটুখানি জেনে রাখো যে বয়স শরীরকে দুর্বল করে না, করতে পারে সরি, কিন্তু জ্ঞান ও অভিজ্ঞতার তৃষ্ণাকে না। ঠিক আছে, তো পড়ার পর্ব শেষ। জিকে মুখস্থ করা। বাকিরা বলো।